আসসালামু আলাইকুম। টপ বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, অর্থাৎ এর দুইটি অধ্যায় তোমাদের আগে দেওয়া হয়েছে। আজকে তোমাদের জন্য তৃতীয় অধ্যায় প্রথম প্রচ্ছদে নিয়ে এসেছে। তো চলো আমরা প্রথমে দেখি অধ্যায়ে কি আছে। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, অর্থাৎ অর্থকে বুঝে বাক্য লিখতে হবে। বাক্যটা যে লিখলাম, বাক্য লিখলেই তো আর বাক্য হলো না, তার একটা অর্থপূর্ণ বাক্য থাকা চাই। তো সুতরাং অর্থ বুঝে বাক্য লিখি, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এখানে দুইটি অধ্যায় রয়েছে। তো প্রথম অধ্যায়ে আছে শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী, অর্থাৎ শব্দকে কত ভাগে ভাগ করা যায় এবং বাক্যকে কত ভাগে ভাগ করা যায়। শব্দের শ্রেণী বিভাগ করবে এখানে এবং বাক্যের শ্রেণী বিভাগ করবে এখানে, তোমাদেরকে শেখানো হবে। তো প্রথমে দেখে আছে শব্দের শ্রেণী। বাক্যের শব্দগুলোকে, একটা বাক্যে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোকে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ, এই ৮ শ্রেণীতে ভাগ করে দেখানো যায়। অর্থাৎ একটা বাক্য লিখতে আমরা যে সকল শব্দগুলো ব্যবহার করি ওই শব্দগুলোকে ৮ ভাগে ভাগ করা যায়। সেগুলো কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ। এখন তোমাদেরকে এটা বিশ্লেষণ করে দেখানো হবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? একটা বাক্য লিখতে যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দকে ৮টা শ্রেণীতে ভাগ করা যায়। এখন তোমাকে এই ৮ শ্রেণীকে ভাগ করে বা ৮ শ্রেণীকে তোমাদেরকে বুঝিয়ে বলা হবে। চলো আমরা শুনি। প্রথমে আছে বিশেষ্য। যে শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। একটা কথা মনে রাখবে, দুনিয়াতে যত কিছুর নাম আছে সব কিছুকেই কিন্তু বিশেষ্য বলে। নাম নাম বলতে যা কিছু হইতে পারে, যত ধরনের নাম আছে সব কিছুই কিন্তু বিশেষ্য। বিশেষ্য দ্বারা ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু ইত্যাদি সব কিছুর নাম বোঝায়। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি, এগুলো হচ্ছে নাম। তারপর কি আছে? সর্বনাম। সর্বনামটাও খুব সুন্দর। বিশেষ্যের বদলে, এই যে বিশেষ্যটা আমরা ব্যবহার করলাম নামের পরিবর্তে, নামের যে নাম বোঝায় যেই পদ দ্বারা হচ্ছে বিশেষ্য, আর বিশেষ্যর বদলে বাক্যে যেসব শব্দ বসে সেগুলোকে সর্বনাম বলে। অর্থাৎ নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি তাই হচ্ছে সর্বনাম। যেমন এখানে আমরা নজরুল, নজরুল হচ্ছে বিশেষ্য। এই নজরুলটাকে একটা বাক্যে যদি বারবার শুধু নজরুল নজরুল, নজরুল ভাত খায়, নজরুল স্কুলে যায়, এভাবে যদি লিখি বাক্যটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকে না এবং সৌন্দর্য রক্ষিত হয় না। সেই জন্য কি করা হয়? ওই নামটার বদলে একটা সর্বনাম ব্যবহার করা হয়। আর সর্বনামটা হচ্ছে কি তাহলে? নামের পরিবর্তে বা বিশেষ্যের বদলে যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে। যেমন মুনিরা দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, তার জন্য স্কুলের সবাই গর্বিত। এখানে যে তার বলছে, এই তারটাই হচ্ছে কি সর্বনাম। কারণ এখানে যদি মুনিরার জন্য স্কুলের সবাই গর্বিত এটা লিখতাম তাহলে মুনিরা বিশেষ্য পদ হইতো, বা একটা বাক্যে বারবার কিন্তু বিশেষ্য পদ ব্যবহার করা যায় না। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে একটা বাক্যে যে সকল শব্দ থাকে শব্দগুলোকে ৮টা শ্রেণীতে ভাগ করা হয়। এবং ৮টা শ্রেণী হচ্ছে বিশেষ্য। বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেটা বোঝায়। তারপর আছে বিশেষণ। যেসব শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে। বিশেষণটা কি? বিশেষ্য ও সর্বনামের, বিশেষ্য নাম নাম আর বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেটা বোঝায় বা যে যে পদ ব্যবহার করা হয়। তাহলে এবার বিশেষণটা কি? বিশেষণ হচ্ছে বিশেষ্য ও সর্বনাম দুইটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে। যেমন সুন্দর ফুল, এখানে সুন্দরটা কি? বিশেষণ, কারণ এখানে ফুলের একটা গুণ বোঝানো হয়েছে। বাজে কথা, একটা খারাপ কাজ। ৫০ টাকা, এখানে ৫০। হাজার সমস্যা, হাজার। তাজা মাছ, তাজা। এটা কি? বিশেষণ। এটা কি? গুণ, দোষ, ভালো মন্দ, সংখ্যা, পরিমাণ। এই ৫০, ৫০ কি? সংখ্যা। তাহলে এটা কি? বিশেষণ। তো বিশেষণ বলতে বন্ধুরা বোঝায় বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। এবার আছে ক্রিয়া। ক্রিয়াটা একেবারে সহজ, যা দ্বারা দুনিয়াতে যত কাজকর্ম যা কিছু আছে সব কিছু হচ্ছে ক্রিয়া।
বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলোকে ক্রিয়া বলে। যেমন রাজীব খেলছে, খেলাটা কি, কি খেলছে, কি করছে, খেলছে, খেলাটা একটা ক্রিয়া। বৃষ্টি হয়েছিল, কি হয়েছিল, বৃষ্টি, বৃষ্টিটা একটা ক্রিয়া, হয়েছিল, হয়েছিল একটা ক্রিয়া, বৃষ্টি হচ্ছে একটা বিশেষ্য। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া আবার দুই প্রকার, একটা আছে সমাপিকা ক্রিয়া, একটা আছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, অর্থাৎ যে ক্রিয়ার মাঝে একটা বাক্য পুরোটাই সম্পূর্ণ হয়, তাকে বলে সমাপিকা ক্রিয়া। যেমন সে পড়ছে, সে কি করছে, সে পড়ছে। আর যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। সে পড়লো বা সে পড়লে ভালো করবে, এখানে পড়লে ক্রিয়াটি দিয়ে ভাব সম্পূর্ণ না হওয়ার পরে একটি সমাপিকা ক্রিয়া দিয়ে বাক্যটি সম্পূর্ণ করা হয়েছে। সে পড়লে, পড়লে কি, ভালো করবে, এই ভালো করাটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। পড়লে শব্দটি অসমাপিকা, এবং ভালো করলে যখন লেখা হয় তখন সেটা হয় সমাপিকা ক্রিয়া। তো বন্ধুরা কি বুঝলে, ক্রিয়া যে পদ দ্বারা কোনো কিছু যাওয়া, খাওয়া, করা, যত কাজ আছে যা কিছু বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়াটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি, যে ক্রিয়া দিয়ে মনের ভাব সম্পূর্ণ হয় সেটা সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া যেটা দ্বারা একটি ভাব বা কাজ কোনো কিছু সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার আছে ক্রিয়া বিশেষণ, যে শব্দ দিয়ে ক্রিয়ার অবস্থা, এটা শুধুমাত্র ক্রিয়ার সাথে সংযুক্ত, এটা ক্রিয়ারই একটা গুণ হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটা ক্রিয়ার সাথে সংযুক্ত। ক্রিয়া বিশেষণ কি, যে শব্দ ক্রিয়ার অবস্থা, সময় ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। এটা হচ্ছে ক্রিয়ার অবস্থা, সময়, দোষগুণ ইত্যাদি বোঝায়। যেমন ছেলেটি দ্রুত ছোটেন, এখানে দ্রুত কি, দৌড়ান, দৌড়ান শব্দটি হচ্ছে ক্রিয়া, আর দ্রুত, এই দ্রুতটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। মেয়েটি সকালে গান গায়, মেয়েটি গান গায় ক্রিয়া, কখন, সকালে, সময় নির্দেশ করছে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার আছে অনুসর্গ, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে, শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। বন্ধুরা, অনুসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এটা বাক্যের সাথে বসে বা বাক্যের পরে বসে। উপসর্গ বাক্যের প্রথমে বসে, আর অনুসর্গ বাক্যের শেষে বসে। শেষে বসে কিন্তু একটা বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে। যেমন সে কাজ ছাড়া কিছুই বোঝে না, কোন পর্যন্ত পড়েছ, সে কাজ, কিছুই বোঝে না, দুইটার মাঝে একটা শব্দ ব্যবহার করেছে ছাড়া। ছাড়া কি, ছাড়া হচ্ছে অনুসর্গ। এই ছাড়াটা শব্দ দিয়ে এই দুইটা বাক্যের মাঝখানে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। দুইটা বাক্য, দুইটা বাক্যের মাঝখানে যদি ছাড়াটা রাখা হয়, তাহলে কি, সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এই ছাড়াটা হচ্ছে অনুসর্গ, দুইটা পদের মাঝখানে বসে দুইটার সাথে সম্পর্ক করে দিছে। যোজক, শব্দ বা বাক্যের অংশকে যুক্ত করে যেসব শব্দ, সেগুলোকে বলে যোজক। যেমন লাল বা নীল, এখানে লাল হতে পারে অথবা নীলও হতে পারে। এখন কি, দুইটা শব্দের মাঝখানে একটা যুক্ত করে দিছে, দুইটা বাক্যের অংশকে যুক্ত করছে। দুইটা বাক্যের অংশ কি, লাল, নীল। এখানে কি, লাল, নীল, দুইটা একটা বাক্যের দুটো অংশ, এটা কি করছে, মাঝখানে একটা বা বৈশা দুইটা বাক্য এক করে ফেলছে। কলমটি আনো, জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো, এই যে এবংটা ব্যবহার করছে, এবংটাই হচ্ছে যোজক। আবেগ, মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলোকে আবেগ শব্দ বলা হয়। আবেগ সূচক বাক্য হচ্ছে যেমন মনের দুঃখ, বেদনা, হর্ষ, বিষাদ, এগুলো। যেমন বাহ, চমৎকার দৃশ্য, এটা হচ্ছে এক্সক্লেমেটরি। এটা খুবই চেনার খুবই সুন্দর একটি উপায় হচ্ছে প্রথমে উ, আহ, বা, তারপরে ওয়াও, ওয়ান্ডারফুল ইত্যাদি থাকে। তো বন্ধুরা, তোমরা অনায়াসেই বুঝতে পারলে কথাগুলো। শব্দ কি, একটা বাক্যকে বাক্যে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোকে 8 ভাগে ভাগ করা হয়। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। ওকে বন্ধুরা, এবার আছে শ্রেণী অনুযায়ী শব্দ আলাদা করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোকে আমাদের উপরে যে সকল 8 প্রকার চিহ্ন শেখানো হয়েছে, ওগুলো দ্বারা আমরা এগুলোকে ভাগ করব বা আলাদা করব। তো নিচের নমুনা থেকে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ, এই 8 শ্রেণীর শব্দ চিহ্নিত করো। বাংলাদেশের একেবারে দক্ষিণের জেলা কক্সবাজার।
পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে বেড়াতে আসেন আর এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, বাহ কি সুন্দর। কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক এর ঢেউ। সবসময় বড় বড় ঢেউ তৈরি হয় সাগরে, আর সেই ঢেউ তীরে এসে জোরে জোরে আছড়ে পড়ে। অনেক মানুষ গা ভেজাতে সৈকতে নামে, তাদের কেউ কেউ দেখে আনন্দে লাফ দেয়, অনেকেই ভেজা বালি দিয়ে ঘর বানায়। ঢেউ এসে সেই ঘর ভেঙে দেয়, তবু তারা হাসি মুখে আবার ঘর বানাতে থাকে। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্সের নাম থেকে। হিরাম কক্স ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার। এর আগে কক্সবাজারের নাম ছিল পালঙ্কি। কক্সবাজারের পুরাতন নাম হচ্ছে পালঙ্কি। হিরাম কক্স 18 শতকের শেষ দিকে পালঙ্কির পরিচালক নিযুক্ত হন। তার মৃত্যুর পর এটি বাজার প্রতিষ্ঠা করা হয়, যার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। প্রথমে নাম ছিল পালঙ্কি, তারপরে কক্সবাজারের সাহেবের বাজার। পর্যটন শিল্পকে কেন্দ্র করে কক্সবাজারে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশের পর্যটন কর্পোরেশন এখানে একটি মোটেল নির্মাণ করেছে। মোটেল এছাড়া বেসরকারি উদ্যোগে অনেক হোটেল তৈরি করা হয়েছে। সৈকতের কাছে ছোট বড় অনেক হোটেল আছে। পর্যটকদের জন্য এখানে গড়ে উঠেছে নানা ধরনের দোকান। দোকানগুলোতে বাহারি জিনিসপত্র পাওয়া যায়। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে হিমছড়ি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে হিমছড়ি সমুদ্র সৈকতও প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে যায়। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথটি সুন্দর ও রোমাঞ্চকর। কক্সবাজার ও আশেপাশের পর্যটন স্থানগুলোতে ঘোরার সময় কেবলই মনে হয়, আহ কত সুন্দর বৈচিত্র্যময় আমাদের বাংলাদেশ। এবার আছে উপরের নমুনা থেকে চিহ্নিত করা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ, এই 8 শ্রেণীর শব্দ নিচের ছকে লেখা। অর্থাৎ বন্ধুরা, প্রথমে আমাদের যে সকল শব্দগুলোকে শেখানো হয়েছে, শব্দের শ্রেণী বিভাগ করা শেখানো হয়েছে, ওইটাকে আমরা এখানে লিখব। বিশেষের জায়গায় কি কি শব্দ আছে, সর্বনাম কি কি শব্দ আছে, বিশেষণ কি কি শব্দ আছে, এগুলোকে আমাদের লিখতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি। বিশেষ্য, বিশেষ্য কি কি আছে? বাংলাদেশ, জেলা কক্সবাজার, পৃথিবী, সমুদ্র সৈকত, সৌন্দর্য, মানুষ, বালি, ঘর, ক্যাপ্টেন হিরাম কক্স, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অফিসার পালঙ্কি, পরিচালক প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, মোটেল, হোটেল, দোকান, জিনিসপত্র, হিমছড়ি পর্যটন কেন্দ্র, পাহাড়। তারপরে সর্বনাম পদ কি কি আছে? সর্বনাম পদ আছে এর, তাদের, কেউ কেউ, তারা, তারা যায়। তারপরে বিশেষণ, বিশেষণ পদ কি কি আছে? একেবারে, আকর্ষণীয়, একজন, ছোট বড়, বাহারি, সুন্দর, বৈচিত্র্যময়, রোমাঞ্চকর। এবার ক্রিয়া, ক্রিয়া কি কি আছে? ক্রিয়া আছে আছড়ে পড়ে, এসেছিলেন, ছিলেন, ছিল, নিযুক্ত হন, করা হয়, নেওয়া হয়, গড়ে উঠেছে, নির্মাণ করেছে, তৈরি হয়েছে, দেওয়া হয়েছে, পাওয়া যায়, রয়েছে, বেড়াতে যায়। এই শব্দগুলো ক্রিয়া। এবার আছে কি ক্রিয়া বিশেষণ। জোরে জোরে, আনন্দে, প্রতিদিন। অনুসর্গ, অনুসর্গ আছে দিয়ে, থেকে, আগে, করে, কাছে, জন্য। যোজক, যোজক রয়েছে কি আর, তবু, এছাড়া, ও, কি। তারপর আছে আবেগ, আবেগ সূচক বা শব্দগুলো রয়েছে বাহ, আহ। বন্ধুরা, প্রথমে তোমাদের দেখানো হয়েছে শব্দের শ্রেণী বিভাগ। এবার আসি বাক্যের শ্রেণী বিভাগ। ভাব প্রকাশের ধরন অনুযায়ী, এখানে বাক্যকে কয়েক ভাগে কিন্তু ভাগ করা যায়। প্রথমে কি আছে? ভাব প্রকাশের ধরন অনুযায়ী, অর্থাৎ আমি কিভাবে ভাবটি প্রকাশ করব, সেই প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে বিবৃতিকর, প্রশ্নবাচক, অনুজ্ঞাসূচক, আবেগসূচক, এই 4 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে বন্ধুরা? প্রথমে হচ্ছে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক এবং আবেগবাচক বাক্যে। তো নিচে এগুলোকে তোমাদেরকে বিশ্লেষণ করে দেখানো হয়েছে। চলো দেখি। প্রথমে আছে বিবৃতিবাচক বাক্য। সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা প্রকাশ করা হয় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিবাচক
বাক্য বলে। অর্থাৎ কোনো কিছুর বিবৃতি প্রকাশ করা হয় বা কোনো কিছুর বিবরণ প্রকাশ করা হয় যেসব বাক্যে, সেগুলোকে কিন্তু বিবৃতিবাচক বাক্য বলে। যেমন একটি পাখি আমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে। যে কোনো কিছুর বর্ণনা কিন্তু এই বিবৃতিবাচক বাক্য ব্যবহৃত হয়। যে কোনো কিছুর বর্ণনা করা হয় এই বিবৃতিবাচক বাক্য দিয়ে। প্রশ্নবাচক বাক্য, বন্ধুরা এটা খুবই সহজ। যেসব বাক্য দ্বারা প্রশ্ন বোঝানো হয় বা প্রশ্ন করা হয়। বক্তা কারো কাছে থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন কোন পাখি তোমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে। এবার আছে অনুজ্ঞাসূচক বাক্য। আদেশ, নির্দেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝালে তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমন কাঁঠাল গাছে একটি হাঁড়ি বেঁধে দাও, এটা কিন্তু আদেশ করছে। আবেগসূচক বাক্য, কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে আবেগবাচক বাক্য বলে। যেমন কি সুন্দর দেখতে সেই পাখিটা। তো বন্ধুরা, প্রথমে কি হলো, বাক্যকে শ্রেণী বিভাগ করতে কি অনুযায়ী, ভাব অনুযায়ী। তো ভাব অনুযায়ী বাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে বিবৃতিবাচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো কিছুর বিবরণ বা বিবৃতি প্রকাশ পায়। প্রশ্নবাচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বা কোনো কিছু জিজ্ঞেস করা, জানতে চাওয়া হয়। অনুজ্ঞাসূচক বাক্য, যেটা দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি করা হয়। আবেগসূচক বাক্য কি, যেটা দ্বারা মনের আবেগ, ভাব প্রকাশ করা হয়। এবার আছে শ্রেণী অনুযায়ী বাক্য আলাদা করি। অর্থাৎ একটা শ্রেণী অনুযায়ী, প্রথমে গেছে কি ভাব অনুযায়ী বাক্যকে আলাদা করি, তারপর আছে শ্রেণী অনুযায়ী বাক্য আলাদা করি। নিচের নমুনা থেকে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 রকমের বাক্য চিহ্নিত করো। বিকাল 4:30টায় সবার মাঠে আসার কথা। আজ খেলা হবে না, জরুরি সভা হবে। ইমনদের পুরাতন ভিটায় একটা পোড়া বাড়ি আছে, সেখানে কয়েকদিন ধরে কিছু অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে। কামাল বলছিল ওইখানে গুপ্তধন থাকতে পারে। নিলয় খানিক কৌতূহলী হয়ে ইমনদের দিকে তাকিয়ে বলেছিল, কিরে ইমন, ওই বাড়িতে নাকি গুপ্তধন আছে? ইমন অবাক হয়ে বলেছিল, তাই নাকি? আমি তো জানি না। আসলে কোনো গুপ্তধন আছে কিনা তা যাচাই করার জন্য অভিযানের প্রস্তাব দিয়েছিল কামাল। বলেছিল, চলো আমরাই খোঁজ করে দেখি, গুপ্তধন থাকলে ঠিক খুঁজে পাবো। ইমনদের পোড়া বাড়িটিতে কবে এবং কিভাবে অভিযান চালানো হবে তা নিয়ে আলোচনার জন্যই আজকের সভা। আমারও অবশ্য খানিক ভয় ভয় করছে, কারণ অপরিচিত লোকগুলো যদি ঠিক গুপ্তধন খুঁজতে আসে আর যদি আমাদের সাথে ওদের দেখা হয়ে যায়, তবে ঠিক তারা প্রশ্ন করবে, এখানে কি করছো তোমরা? তখন আমরা কি উত্তর দেব? ওদের উত্তরও ওদের পছন্দ না হলে বলতে পারে, এখানে আর আসবে না, যাও, চলে যাও। তাছাড়া লোকজন হয়তো গুপ্তধন খুঁজতে আসেনি, অন্য কাজে এসেছে, তবু সেখানে যেতে আমার ভয় করবে। যে পুরাতন বাড়ির চারপাশে কত বড় বড় গাছ, দিনের বেলা তো বাড়ির ভিতরটা অন্ধকার হয়ে থাকে, সেখানে এমনিতেই সহজেই কেউ ঢুকতে চায় না। এবার বন্ধুরা, উপরে আমাদেরকে যে সকল বাক্যগুলোকে 4 ভাগে ভাগ করে, যেমন বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক, এই 4 ধরনের বাক্যকে শেখানো হয়েছে। এখন এই উপরের অনুচ্ছেদ দুটোতে কি কি বিবৃতি বাক্য কি কি রয়েছে, প্রশ্নবোধক বাক্য কি কি রয়েছে, অনুজ্ঞাবাচক বাক্য কি কি রয়েছে, আবেগবাচক বাক্য কি কি রয়েছে, সেগুলোকে আমাদের এখানে লিখতে হবে। তো তোমরা বাড়িতেও লিখতে পারো, আমি তোমাদেরকে সুবিধার জন্য দেখাচ্ছি। প্রথমে আছে বিবৃতিবাচক বাক্য। বিকেল 4:30টায় সবার মাঠে আসার কথা। আজ কোনো খেলা হবে না, জরুরি সভা হবে। ইমনদের পুরাতন ভিটায় একজন বৃদ্ধ বাস করেন। প্রশ্নবোধক বাক্য, কি রে ইমন, ওই বাড়িতে কোনো গুপ্তধন আছে নাকি? তখন ঠিক তারা প্রশ্ন করবে, এখানে কি করছো তোমরা? অনুজ্ঞাসূচক বাক্য, চলো আমরা খোঁজ করে দেখি, গুপ্তধন থাকলে ঠিক খুঁজে পাবো। উত্তর ওদের পছন্দ না হলে বলতে পারে, এখানে আর আসবে না, যাও, চলে যাও। আবেগবাচক বাক্য, তাই নাকি? আমি তো জানি না। অপরিচিত লোকগুলো যদি গুপ্তধন খুঁজতে আসে, যদি আমাদের সাথে ওদের দেখা হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, পাশে থেকো। ধন্যবাদ।